আমার চেম্বার ঢাকা উত্তরা। হুম, আপনারা সবাই একটু পরিচয় পর্বটা শেষ করেন, নেক্সটে আমরা হয়তো বা যারা নতুন আসবে তাদের পরিচয়টা পরে জেনে নিব। হ্যাঁ, ধন্যবাদ রমন ভাই। আমি নরেশচন্দ্র রায়। আমি প্র্যাকটিস ওইভাবে করি না, একটা সার্ভিস করি এনজিওতে, কিন্তু আমি শেখার জন্য গ্রুপে লেগে থাকি। আমি মানিকগঞ্জ আমার চেম্বার আছে, কিন্তু নিয়মিত হয় না। আমার টাঙ্গাইলে জব করি, ওই সপ্তাহে একদিন যে মানিকগঞ্জে বসি আর কি, এই শখের বসে শিখতেছি, শেখার জন্য আছি। ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ জুনায়েদ। বেশিরভাগ আমাকে জুনায়েদ নামে চিনে। আমি ইলেকট্রো হোমিওপ্যাথি নিয়ে আছি এবং আমি স্যারের সাথে মানে এসকে পাপন স্যার ওনার সাথে থাকি। চেষ্টা করি ওনার সহযোগী হিসাবে থাকতে। আসসালামু আলাইকুম পাবন স্যার, আমি ডক্টর নূর হোসেন তরফদার, ইন্ডিয়া থেকে। স্যার, আপনার সঙ্গে একবার কলকাতায় দেখা হয়েছিল। হুম হুম, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, এখন বর্তমানে হোমিওপ্যাথি এবং ইলেকট্রো হোমিওপ্যাথি দুটোই করি। তো যেখানে মনে করি যে এখানে হোমিওপ্যাথি আমার সুইটেবল মনে হচ্ছে, তো সেখানে হোমিওপ্যাথি দিই, আর যেখানে মনে করি যে ইলেকট্রো হোমিওপ্যাথি সুইটেবল মনে হচ্ছে, তো সেখানে ইলেকট্রো হোমিওপ্যাথি ব্যবহার করি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ? আসসালামু আলাইকুম, আমি আমাতুন নূর নুরুস সাবা, সংক্ষেপে ডাক্তার সাবা। আমি এমবিবিএস গাইনি এমসিপিএস হোমিওপ্যাথি ডিপ্লোমা ডিএসএমএস এর 4th ইয়ার স্টুডেন্ট। আমার চেম্বার করি না, এমনি নিজেদের আত্মীয় স্বজন বা আশেপাশের লোকদের কিছু কিছু রোগী দেখি। হ্যাঁ, ইলেকট্রো হোমিওপ্যাথি যেখানে যেটা দরকার সেখানে ইলেকট্রো হোমিওপ্যাথিও ব্যবহার করি, হোমিওপ্যাথিও ব্যবহার করি যেখানে যেটা মনে হয়। যখন হোমিওপ্যাথিতে ইমপ্রুভমেন্ট হয় না তখন ইলেকট্রো হোমিওপ্যাথির হেল্প নেই, এরকম আর কি। তো রোগী খুব কম দেখি, লিমিটেড, কারণ অনেক দিকে আমি পড়াশোনা করি। তো এই পড়াশোনা শেষ হলে ইনশাল্লাহ আর 5-6-7 মাসের মধ্যে, মানে 4th ইয়ারটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ তখন কিছুটা জানলে পরে রোগী দেখবো আর কি, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো এখন আমি আকুপ্রেশারের কোর্স করছি, তো আর এই বিভিন্ন সেকশন নিয়ে পড়াশোনা করতে আমার অনেক টাইম লাগছে, এই কারণে বেশি রোগী দেখতে পারি। তো একটু ভালোভাবে জেনে তারপরে ইনশাল্লাহ রোগী দেখবো, এই আর কি। যে আমাদের মধ্যে আরো দুইজন ডাক্তার আছেন, ওনাদের পরিচয় একটু জানতে চাই। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, প্লিজ। উনি কি মানে আমাদের পূর্ব পরিচিত? ডাক্তার মোহাম্মদ আলমগীর। আচ্ছা, যাই হোক, আমাদের মূল আলোচনাটা আমরা শুরু করতে পারি। এর মধ্যে যদি কেউ আসে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি অবস্থা? হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু কি দিবেন? স্যার অ্যাক্টিভ কম আছে, অ্যাক্টিভ আচ্ছা কম আছে। আচ্ছা, গ্রুপে তো অ্যাক্টিভ মাত্র 2 জন আছে। ঠিক আছে, আমরা
ওকে, আমরা ক্লাস শুরু করে দেই। আর যখন আসবে, যারা আসবে তারা মানে লাইভ শুনবে, সমস্যা নেই, ঠিক আছে। যাই হোক, আজকে আমাদের যে মানে নতুন করে আবার যে ক্লাসটা শুরু হয়েছে, ক্লাসের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা একটা নতুন বই নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। নতুন বই বলতে আমরা একটা বই খুব শীঘ্রই আমি আপনাদের হাতে তুলে দিব। সেটা হচ্ছে ইলেকট্রোন্যাচুরোপ্যাথির একটা বই, যেখানে বইটার মূল বিষয়গুলো হবে যে বইয়ে 116টা ভেষজ সম্পর্কে ইন ডিটেলস আলোচনা থাকবে। কারণ একটা ভেষজ সম্পর্কে যখন আমরা আমাদের মৌলিক জ্ঞানটা থাকবে, তখন আমরা একটা ওষুধ সম্পর্কে মানে ওষুধের ব্যবহার সম্পর্কে একটা স্পেশাল কনফিডেন্স পাবো যে হ্যাঁ, আমি এই মেডিসিনটা ব্যবহার করে এই ফলাফলটা আনতে পারবো। যদি আমরা জানি যে ইলেকট্রোন্যাচুরোপ্যাথির প্রতিটা মেডিসিন অর্গান বেসড, মানে কোন অর্গানে কোন মেডিসিনটা কাজ করবে সেই বেজে তৈরি করা হয়েছে, এবং সেই ওষুধটা আমাদের ওই অর্গানের নিউট্রিশন সাপ্লাই এবং ওইটার সেল মেমব্রেন রিজেনারেট করে যে কোনো রোগ আরোগ্য করতে পারে। এটা যেমন এই সিস্টেমের একটা খুব আকর্ষণীয় দিক যে আমরা প্রতিটা ওষুধকে অর্গান বেস প্রয়োগ করে খুব ভালো চমৎকার রেজাল্ট আনতে পারি, যেটা হোমিওপ্যাথিতে ওই ধরনের কোনো প্রয়োগ নাই বললেই চলে। ক্ষেত্র বিশেষে হয়তোবা যদিও আমরা ব্যবহার করি কিছু কিছু মেডিসিন অঙ্গভিত্তিক, কিন্তু তারপরেও আমরা হোমিওপ্যাথিকে অঙ্গভিত্তিক চিকিৎসা হিসাবে কখনোই প্রকাশ করি না। দেখো, আজকে আমাদের যে প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে স্টিকনোচ নাক্স ভূমিকা, মানে সহজ ভাষায় আমরা যেটাকে বলতে পারি নাক্স ভূমিকা। ঠিক আছে, আমরা 116টা ভেষজ নিয়ে আলোচনা করার প্রথম যে ভেষজটা আসবে এটা নাক্স ভূমিকা আসবে। আমরা প্রত্যেকটা গ্রুপের যেমন স্ক্রোফলোসো গ্রুপ দিয়ে যখন শুরু করব, তখন আমরা স্ক্রোফলোসো গ্রুপ সম্পর্কে আলোচনা যখন করব, তখন আলোচনা করার প্রথমে আমাদের S1 নিয়ে একটু আলোচনা শুরু হবে। S1 নিয়ে যখন আমরা আলোচনা শুরু করব, তখন S1 এর কিছু মৌলিক বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করে আমরা S1 এর যে মানে 9টা ভেষজ ব্যবহার করা হয়েছে সেই ভেষজগুলো আমরা উপস্থাপন করব, যে এই ভেষজগুলো দিয়ে S1টা উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, তো তার মধ্যে প্রধান যে ভেষজটা S1 এর জন্য সেটা হচ্ছে নাক্স ভূমিকা। ওকে, তো এটি স্ক্রোফলোসো গ্রুপের প্রধান ঔষধ S1 এর মূল ভেষজ, যা বহু রোগ আরোগ্যকারী ক্ষমতা রাখে। মানে S1টা এমন একটা মেডিসিন ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে করা হয়েছে, যেটা ম্যাটি সাহেব সর্বপ্রথম এই S1 দিয়ে ইলেকট্রোন্যাচুরোপ্যাথি চিকিৎসাটা শুরু করে। হ্যাঁ, এবং সে একটা ওষুধ দিয়ে মানে সব ধরনের রোগ আরোগ্য সম্ভব এরকম একটা সে পরিকল্পনা করে। যদি এটা পরবর্তীতে এটার বিকল্প মেডিসিন ওনাকে তৈরি করতে বাধ্য হয়, বাট এই মেডিসিনটাকে ইউনিভার্সাল এই জন্য বলা হয়েছে যে এই মেডিসিনটার মধ্যে এমন কিছু ভেষজ দেওয়া হয়েছে যেগুলো আমাদের শরীরে ম্যাক্সিমাম রোগকে আরোগ্য করার ক্ষমতা রাখে, বিশেষ করে প্রাইমারি লেভেলে। তো প্রাইমারি লেভেলে যেহেতু এটা সব রোগের মানে সব রোগকে আরোগ্য করার ক্ষমতা রাখে, এর প্রধান কারণ হচ্ছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভেষজ আছে যেটার নাম আমরা বলি নাক্স ভূমিকা। ঠিক আছে, কেননা বর্তমান সময়ে আমাদের যে সকল মানে মানুষের রোগ হচ্ছে, তার ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণে ওষুধ গ্রহণ করার পরে হ্যাঁ, এটার যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তার কাছ থেকে যে ধরনের রোগ সৃষ্টি হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রথম যে ভেষজটা আমরা ব্যবহার করে এই ওষুধজনিত কুফল দূর করতে পারি সেটা হচ্ছে নাক্স ভূমিকা। ঠিক আছে, এবং বর্তমান সময়ে আমাদের জীবনযাত্রা প্রণালীতে যে ধরনের ত্রুটি আমরা সৃষ্টি করি, সেই ত্রুটিজনিত কারণে যে জটিল অবস্থার সৃষ্টি হয়ে থাকে, সেই
ত্রুটিগুলো দূর করার প্রধান মেডিসিন ভেষজ হচ্ছে এই নাক্স ভূমিকা। দ্যাটস মিন আমাদের S1। তো একটা আদর্শ নাক্স ভূমিকার রোগী বলতে আমরা কোনটাকে বুঝি? যারা প্রচুর পরিমাণে মানসিক কাজ করে, মনের ওপর চাপ সৃষ্টি করে, বসে বসে থাকে, বসে বসে কাজকর্ম করে, ঠিক আছে, দীর্ঘ সময় ধরে অফিসে বসে থেকে কাজ করে, অতিরিক্ত রাত্রি জাগরণ করে, অতিরিক্ত পড়াশোনা করে, অতিরিক্ত ব্যবসায়িক কাজে জড়িত থাকে। এই ধরনের কাজে যারা বেশি উদ্বিগ্ন থাকে, আতঙ্কিত থাকে, টেনশন করে, এই সকল অবস্থাকে আমাদের নাক্স ভূমিকা রিকভার করতে পারে। তার মানে আমাদের বর্তমান মানুষের প্রায় 70% মানুষ দেখা যায় তারা কায়িক পরিশ্রম কম করে। এবং আমাদের যে পেশাগুলো এখন ম্যাক্সিমাম পেশাগুলোই হয়েছে মানে আমাদের মস্তিষ্ক রিলেটেড, মানে আমরা বসে বসে কাজ করব, বসে বসে পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা আমরা কাজ করব। যেমন আমরা যারা কম্পিউটারে কাজ করে, ম্যাক্সিমাম কাজ এখন আমাদের কম্পিউটার দ্বারা পরিচালিত। আর কম্পিউটার মানে হচ্ছে বসে বসে আপনি কম্পিউটারে সব ধরনের কাজ করেন, এমন কোনো কাজ নাই যেটা কম্পিউটারে করা যায় না, ঠিক আছে। এখন অনেক বড় বড় কাজ, একটা গাড়ি তৈরি করাও কিন্তু এখন কম্পিউটার দিয়ে হয়। তো যে কম্পিউটার দিয়ে কাজ করে তাকে পরিশ্রম করতে হয় না। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে যে সকল রোগ দেখা দেয় তাদেরকে আমরা এই নাক্স ভূমিকা, দ্যাটস মিন আমাদের এই S1 দ্বারা সুস্থ করা সম্ভব। তো এই জন্য আমাদের নাক্স ভূমিকাকে বলা হয় পুরুষের ঔষধ। মানে পুরুষদের যে ধরনের রোগগুলো হয়ে থাকে সেই ধরনের রোগগুলোকে আমাদের নাক্স ভূমিকা দ্বারা আরোগ্য করা সম্ভব। নাক্সের রোগী খাবারের সময় অতিরিক্ত মশলাযুক্ত উত্তেজক খাবার পছন্দ করে, মদ ও মেয়ে সংস্পর্শ নিয়ে বাসনা পূর্ণ করে অসুস্থতা সৃষ্টি করে। এই সকল অবস্থা সৃষ্টি সকল রোগ আরোগ্য করতে আমাদের S1 একটি পথ প্রদর্শক। তার মানে আমাদের এই নাক্স ভূমিকা এমন একটি মেডিসিন যেগুলো কিনা যারা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খায়, উত্তেজক খাবার পছন্দ করে, ঠিক আছে, মদ এবং বিভিন্ন ধরনের নেশা করে থাকে, করে অসুস্থ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে আমাদের এই নাক্স ভূমিকা একটি গুরুত্বপূর্ণ ভেষজ, যেটা আমরা S1 প্রয়োগ করে আরোগ্য করতে পারি। তো S1 ঔষধে নাক্স ভূমিকা প্রধান ভেষজ হিসাবে ব্যবহৃত হয়। তাছাড়া C15 ঔষধেও নাক্স ভূমিকা ভেষজটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। মানে আমাদের এই নাক্স ভূমিকা আমাদের দুইটা ভেষজ, দুইটা মেডিসিনের মধ্যে পাওয়া যায়, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে C15। তো আমরা আসলে আমাদের বইয়ের মধ্যে অনেক ধরনের তথ্য আমরা আপনাদেরকে দিয়েছি, যে তথ্যগুলো হয়তোবা যারা স্কুল কলেজে পড়ুয়া, যারা পরীক্ষার খাতায় বিভিন্ন নোট উপস্থাপন করবে তাদের জন্য উপকারী, বাট এটা আমাদের প্র্যাকটিস লাইফে তেমন কোনো কাজে লাগবে না। যেমন নাক্স ভূমিকার সাধারণ পরিচিতি, এর বৈজ্ঞানিক নাম কি? এর বৈজ্ঞানিক নাম হচ্ছে স্ট্রিকনোচ নাক্স ভূমিকা। এটা কোন পরিবারের, মানে গোত্র পরিবার? এটা লোগানিয়াসি পরিবারের। এর যে সাধারণ নাম, এর বিভিন্ন ভাষায় বিভিন্ন নামগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। যেমন বাংলা এটাকে বলা হয় নাক্স ভূমিকা কিংবা কুচিলা, ইংলিশে বলা হয়, ইংরেজিতে বলা হয় পয়জন নাট, ঠিক আছে, বা স্টিক 90। সাংস্কৃতিক ভাষা বলা হয় কুস্থা ফালা, হিন্দিতে বলা হয় কুচিলা, জার্মান ভাষাতে বলা হয় ব্রেচ নুস বাউম, ফার্সি ভাষায় বলা হয় নাইক্স ভূমিক, স্প্যানিশ ভাষায় বলা হয় নুইস ভূমিক, ইতালিয়ান ভাষায় বলা হয় নোচ ভূমিকা, ডাচ ভাষায় বলা হয় ব্রেক নোথ বোম, রুশ ভাষায় বলা হয় চিলি বুখা। তো বিভিন্ন ভাষায় এটার বিভিন্ন নাম, যেটা হয়তো আমাদের প্র্যাকটিসে কোনো কাজে আসবে না, বাট জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে আমরা আমাদের বইয়ে এই তথ্যটা সংযোজন করেছি। আমরা পরবর্তী ভেষজগুলোতে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব না, বাট আমার বইয়ের মধ্যে একটা ভেষজকে কিভাবে উপস্থাপন করা হয়েছে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কারো কোনো ধরনের মতামত থাকে, হইতে পারে নেগেটিভ, হইতে পারে পজিটিভ, সেটা আমাদের সাথে শেয়ার করবেন, যে স্যার এটা না থাকলে ভালো হয় কিংবা এই জিনিসটা থাকলে ভালো হয়। এই জিনিসগুলা
অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তাতে কি হবে, আমরা আমাদের বইটাকে আরেকটু পরিপূর্ণতা দিতে পারবো, যেন এই বইটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সকল চিকিৎসকদের জন্য একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। ঠিক আছে। উদ্ভিদের বিবরণ বলতে আমরা এই নাগভূমিকা উদ্ভিদটাকে কিভাবে চিনবো? এর গঠন বলতে এটা বহুবর্ষী জীবী একটি এবং মাঝারি আকারের বৃক্ষ, সাধারণত 10 থেকে 15 মিটার উচ্চতায় বৃদ্ধি পায়। গাছটি সোজা, শক্ত, কাঠবিশিষ্ট এবং প্রশাখা যুক্ত। এর পাতাগুলো কেমন হয়? পাতাগুলো ডিম্বাকৃতির বা চিকন হয়, রংটা গাঢ় সবুজ এবং উপরের অংশ মসৃণ ও চকচকে। পাতার যে দৈর্ঘ্যটা 5 থেকে 10 সেন্টিমিটার এবং কিনারা সামান্য বাঁকানো। এর কাণ্ড, ঠিক আছে, এর কাণ্ড সম্পর্কে আছে, এর কাণ্ডগুলো মজবুত এবং ধূসর বাদামি রঙের হয়, বাকল রুক্ষ এবং কিছুটা ফাটলযুক্ত। এর যে ফুলগুলো হয় ছোট, সবুজাভ সাদা, মানে সবুজাভ সাদা, মানে সবুজের মধ্যে একটু সাদা রঙের হয়ে থাকে। ফুলের গঠন নলাকার এবং হালকা সুগন্ধযুক্ত। সাধারণ বসন্তে এবং গ্রীষ্মের শুরুতে ফুল ফোটে। তো এই তথ্যগুলো আসলে আমি আগে বলছি যে এটা আমাদের প্র্যাকটিসে কোনো কাজে লাগবে না, বাট এটা আমাদের নলেজকে সমৃদ্ধ করার জন্য এই তথ্যগুলো আমাদের দেওয়া হয়েছে। ভবিষ্যতে এটা পাঠ্যপুস্তক হিসেবে যেন ব্যবহৃত হয় আমাদের কলেজগুলোতে, সেই জন্য এই বইগুলোর মধ্যে সকল তথ্য একদম এলোবোরেট আলোচনা করা হয়েছে। নাগভূমিকার যে ফলটা, এই ফলটা কেমন হয়? এই ফলটা গোলাকার এবং কমলা বা হলুদ রঙের হয়। ফলের ব্যাস সাধারণত 4 থেকে 5 মিটার হয়। ফলের অভ্যন্তরে শক্ত কোষা দিয়ে আবৃত বীজ থাকে। এর বীজটা কেমন হয়? প্রতিটি ফলের 2 থেকে 5টি বীজ থাকে। বীজগুলো চ্যাপ্টা এবং কঠিন, মানে শক্ত হয়ে থাকে। হ্যাঁ, রং সাধারণত ধূসর বাদামি হয়ে থাকে। এর যে শিকড়টা, মানে আমাদের পুরো ভেষজের মধ্যে যে শিকড় গুরুত্বপূর্ণ, যে শিকড়টা গভীর এবং শক্তিশালী হয়, মাটির গভীরে বিস্তৃত হয়ে গাছটাকে দৃঢ়ভাবে ধরে রাখে। ওকে, এর ব্যবহৃত অংশ, মানে আমরা যখন ওষুধ তৈরি করবো এর ব্যবহৃত কি অংশ? মূলত এটা বীজ এবং ছাল ওষুধ তৈরির জন্য ব্যবহৃত হয়। ইলেকট্রন ন্যাচুরোপ্যাথিতে কিন্তু পুরো ভেষজটা, প্রত্যেকটা ভেষজের পুরো ভেষজটাই কিন্তু ব্যবহৃত হয়, এর অংশ ব্যবহৃত হয় না, পুরো ভেষজটাকে ব্যবহার করা হয়। যেমন এটা বীজটা কেন ব্যবহার করা হয়? স্নায়বিক স্নায়ুতন্ত্রের উদ্দীপক হিসাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা নার্ভাস সিস্টেমের স্টিমুলেন্ট হিসাবে ব্যবহার করা হয়। এটা স্নায়ুর কার্যকারিতা উন্নত করে, মানসিক অবসাদ ও হতাশা দূর করতে সাহায্য করে। এটা হজমে সহায়ক। হজম বলতে এটা, এই বীজটা আপনার অ্যাসিডিটি, গ্যাস এবং বদ হজমের সমস্যায় কার্যকর। এর যে ছালটা, এই ছালটা কি কাজ করে? এটা অ্যান্টি ম্যালেরিয়াল, মানে ম্যালেরিয়ার মতন সংক্রমণ প্রতিরোধ করে এবং অ্যান্টিপাইরেটিক, মানে এটা জ্বর কমাতে সাহায্য করে। এর যে রুট, মানে শিকড়, মূল, এটা অ্যানালজেসিক মানে এটা ব্যথানাশক হিসাবে কাজ করে। হ্যাঁ, এবং ডায়ুরেটিক মানে প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে শরীরের অতিরিক্ত টক্সিন দূর করতে সহায়তা করে। এই যে পাতাটা, এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, মানে প্রদাহজনিত রোগ যেমন আর্থ্রাইটিস এবং জয়েন্ট ব্যথা উপশমে সহায়ক, এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, মানে এটা সংক্রমণ প্রতিরোধে কার্যকর। মানে আমরা একটা ভেষজ কোন কোন অংশ ব্যবহার হয় এবং সেই ওষুধ হিসাবে ব্যবহার করা হয়, এবং প্রতিটি মানে ভেষজের প্রতিটি অংশের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো আমরা কিন্তু এই বইয়ের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি একটু 2 মিনিটের জন্য বিরতি দিচ্ছি। জুনায়েদ ভাই, নতুন কেউ যদি অ্যাড হয়ে থাকে তাদের সাথে একটু কথা বলেন।
ছোট ছোট বিভাগে। আচ্ছা, তো আমাদের বর্তমান ক্লাসে কতজন টোটাল অংশ নিয়েছে? 11 জন। ওকে, সমস্যা নেই, ঠিক আছে। তো নাগভূমিকা মানে যে রাসায়নিক উপাদানগুলো, আমরা যদি এটাকে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত করতে চাই যে আমাদের ওষুধগুলো বিজ্ঞান ভিত্তিক, তাহলে এটার প্রধান রাসায়নিক উপাদানগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। তো নাগভূমিকার মধ্যে প্রধান যে রাসায়নিক উপাদানটা থাকে সেটার নাম হচ্ছে স্ট্রিকনিন। স্ট্রিকনিনটা কাজটা কি? এটা স্নায়ুতন্ত্রের উদ্দীপক হিসেবে কাজ করে। এটি স্নায়ুকে উদ্দীপনা করে শরীরের কার্যক্ষমতা বাড়ায়। এটার মধ্যে এই কেমিক্যালটা আমাদের উচ্চ মাত্রায় যে মানে টক্সিনটা থাকে আমাদের বডিতে, সে মাত্রা অতিরিক্ত টক্সিনটা আমরা শরীরে গ্রহণ করলে যে খিঁচুনি এবং স্নায়বিক সমস্যার সৃষ্টি করতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ওকে। এটার মধ্যে আছে ব্রুসিন। ব্রুসিনটা কি? ব্রুসিনটা হচ্ছে আমাদের অ্যানালজেসিক হিসাবে কাজ করে, মানে আমার ব্যথা নাশক হিসাবে কাজ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এটা বিশেষ ভূমিকা রাখে। এরপরে আছে লোগানিন। লোগানিনটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য সহায়ক। এটা অ্যাসিডিটি, বদহজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এটা ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, যার কারণে প্রদাহ কমাতে সাহায্য করে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোলিন। কোলিনটা হচ্ছে লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, যেখানে লিভার সুস্থ রাখতে সাহায্য করে এবং টক্সিন নির্গমন করতে সাহায্য করে। এবং আমাদের যে নার্ভ হেলথ আছে, স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করতে এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এই কোলিন। এরপরে লাস্ট আছে ফিক্সড অয়েল। ফিক্সড যে অয়েলটা, এটা আমাদের অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং কার্ডিও ভাস্কুলার সাপোর্ট, যেটার কারণে আমাদের হৃদযন্ত্রের কার্যকারিতা মানে উন্নত করতে সাহায্য করে। মোটামুটি এটা হচ্ছে যে রাসায়নিক উপাদানগুলো পাওয়া যায় নাগভূমিকা, তার বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। এরপরে হচ্ছে ফার্মাসিউটিক্যাল ব্যবহার। ফার্মাসিউটিক্যালে এটার প্রচন্ড ব্যবহার আছে। এটা স্নায়ুবর্ধক, হজমের সহায়ক, ক্ষুধাবর্ধক, অন্ত্রশক্তি বর্ধক, যকৃত এবং গল ব্লাডারের সমস্যা দূর করতে সহায়ক হিসেবে কাজ করে। শরীরের শক্তি কর্মক্ষমতা বৃদ্ধি করে। এটা মূত্রবর্ধক হিসেবে কাজ করে। উচ্চ রক্তচাপ, হৃদরোগের সহায়ক এবং প্রজনন স্বাস্থ্য উন্নত করতে সহায়ক। এই মোটামুটি এই ভেষজটা ফার্মাসিতে বিভিন্ন এই সমস্যাগুলোর উপর এটা ব্যবহৃত হয়। আমরা যদি নাগভূমিকার ভেষজ গুণাবলী নিয়ে একটু কথা বলি, নাগভূমিকা একটি শক্তিশালী ভেষজ যা শরীরের এবং শারীরিক এবং মানসিক বিভিন্ন সমস্যা এটা ব্যবহৃত হয়। যেমন হজম সংক্রান্ত সমস্যা এটা ব্যবহৃত হয়। স্নায়ু এবং মানসিক স্বাস্থ্য ঠিক করার জন্য এটা ব্যবহৃত হয়। যেমন মানসিক চাপ, উদ্বেগ, মাইগ্রেন উপশমে কার্যকর। অতিরিক্ত উত্তেজনা, রাগ এবং অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের ফলে সৃষ্ট অস্থিরতা কমাতে সাহায্য করে। এটা লিভার ডিটক্স এবং স্বাস্থ্য সংরক্ষণে হেল্প করে। এটা স্নায়ু যন্ত্রের উপর কাজ করে, যার কারণে ঠান্ডা, গলা ব্যথা, ব্রঙ্কাইটিস, কাশি উপশমে সহায়ক। অতিরিক্ত ধূমপানের ফলে সৃষ্ট শ্বাসকষ্ট কমাতে কার্যকরী। এটা আমাদের সেক্সুয়াল হেলথকেও কিন্তু রিকভারি করে। পুরুষদের যৌন দুর্বলতা এবং যাদের কম লিবিডো ক্ষমতা কম থাকে তাদের ক্ষেত্রে এটা সাহায্য করে। এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে যে সকল সেক্সুয়াল প্রবলেম দেখা দেয় সেটা দূর করতে আমাদের এই S1 কিংবা আমাদের নাগভূমিকা সহায়ক হিসেবে কাজ করে। এটা
মাসেল এবং নার্ভের পেইন রিলিফ করে এবং আমাদের বডির অ্যান্টিডোট হিসাবে, বিশেষ করে পয়জন এবং ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে। ঠিক আছে, ওকে। আমরা নাকভূমিকার মানসিক লক্ষণ নিয়ে একটু আমাদের জানতে হবে, কারণ যদিও আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথি মানসিক লক্ষণের গুরুত্বটা অত দেয় না, কিন্তু আমরা যদি প্রতিটা ভেষজের মানসিক অবস্থা সম্পর্কে কিঞ্চিত ধারণা রাখতে পারি, তাহলে আমাদের ওষুধ প্রয়োগগুলো আরো পারফেক্ট হবে। এবং আমরা আরো সঠিক ভাবে এটা প্রয়োগ করে সঠিক মানে চিকিৎসাটা দিতে পারবো। তো আমরা নাকভূমিকা প্রয়োগের যে বাস্তব মানসিক চিত্রটা আমরা যদি পাই, এটা ব্যস্ত কর্মঠ যারা ব্যক্তি, তাদের ক্ষেত্রে, যেমন ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ছাত্রী, চিকিৎসক, আইনজীবী, এদের ক্ষেত্রে খুবই কার্যকরী, কারণ এরা অত্যন্ত সংবেদনশীল, রাগী এবং অধৈর্য ব্যক্তি হয়ে থাকে। অতিরিক্ত কাজের চাপে এবং মানসিক চাপে থাকার কারণে এই সকল ব্যক্তিরা অ্যালকোহল, চা, কফি এবং ধূমপানের প্রতি আসক্ত থাকে, যার ফলে এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা নাকভূমিকা প্রয়োগ করে খুব ব্যাপকভাবে ফলাফল আনতে পারি। এদের মেজাজটা খুবই অতিরিক্ত থাকে, খুব উত্তেজিত, খিটখিটে, রাগী স্বভাবের হয়ে যায়, অল্পতে রেগে যায়, ধৈর্য কম থাকে, আক্রমণাত্মক স্বভাব থাকে, সামান্য কথা অন্যের সাথে তর্কে জড়িয়ে যায়, কেউ বিরক্ত করলে সহ্য করতে পারে না, সহজে ক্ষুব্ধ হয়, রাগের সময় জিনিসপত্র ছুঁড়ে ফেলার প্রবণতা এর মধ্যে থাকে। এরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকে, মানসিক চাপ নিয়ে থাকে, কাজের প্রতি অতিরিক্ত আসক্ত, বিশ্রাম নিতে চায় না, ভবিষ্যৎ নিয়ে খুব টেনশন করে, সবকিছুতে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে, মানসিক চাপ এবং উদ্বিগ্নতার কারণে নিদ্রাহীনতা ইনসোমনিয়াও দেখা দেয়। এরা খুব সংবেদনশীল থাকে, এদের অনিদ্রা থাকে, মাথায় সারাক্ষণ চিন্তা চলতে থাকে, যার কারণে ঘুমাতে পারে না, রাত্রে সারা জেগে থাকে, সকালে উঠতে চায় না, সকালে অলসতা এবং ক্লান্তি অনুভব হয়, অতিরিক্ত কাজের চাপে দীর্ঘদিন অনিদ্রা তাদের মধ্যে দেখা দেয়। আত্মনিয়ন্ত্রণ ও জেদ, তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু হলেই মানতে চায় না, অতিরিক্ত জেদ, একগুঁয়ে থাকে, নিয়ন্ত্রণ হারালে মানসিক ভাবে ভেঙে পড়ে এবং কিন্তু নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। অতিরিক্ত কাজের চাপ নিয়ে থাকে এরা কাজ পাগল, বিশ্রাম নিতে চায় না, অতিরিক্ত কাজের ফলে মানসিক চাপ এবং শারীরিক দুর্বলতা দেখা দেয়, বদমেজাজ থাকে, অস্থিরতা থাকে, সবকিছুই বিরক্তি প্রকাশ করে, মাদকাসক্তি এবং অতিরিক্ত চাহিদা এদের মধ্যে থাকে। এর জন্য এরা অ্যালকোহলিক, ধূমপায়ী এবং ক্যাফিন যারা ক্যাফিন নেয় তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে, যারা অতিরিক্ত চা কফি খায় না তাদের ক্ষেত্রে ভালো কাজ করে, যাদের খাদ্য অভ্যাস অনিয়মিত, যেমন বেশি ঝাল মশলাযুক্ত খাবার খায়, তাদের ক্ষেত্রে বেশি এটা কার্যকরী। এরা মানসিক চাপে শারীরিক প্রভাব, মানসিক চাপের কারণে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, যেমন কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, বুক জ্বালা ইত্যাদি দেখা দেয়, মাথা ব্যথা দেখা দেয়, বিশেষ করে কাজের চাপের কারণে মাথা ভার হয়ে থাকে, রাতের খাবারের পর কিংবা বেশি খাওয়ার পর অস্বস্তি এবং বমি বমি ভাব, এই ধরনের লক্ষণগুলো আমরা নাকভূমিকার মধ্যে পেয়ে থাকি। এর শারীরিক লক্ষণ আছে অনেক, ঠিক আছে। এরা পচনতন্ত্রের উপর কাজ করে, স্নায়ু সমস্যার উপর কাজ করে, মাথা ব্যথার উপর কাজ করে, শ্বাসতন্ত্রের উপর কাজ করে, মূত্রতন্ত্রের উপর কাজ করে, যকৃতের উপর কাজ করে, মাংসপেশি জয়েন্টের উপর কাজ করে, ত্বকের উপরও কাজ করে, ঠিক আছে। আমরা এইটাকে মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণগুলো যেমন আমরা আলোচনা করেছি, আমরা নাকভূমিকাকে অঙ্গ ভিত্তিক প্রয়োগ করার জন্য আমরা এটাকে এই লক্ষণগুলোকে সংগ্রহ করেছি। এটা অঙ্গ ভিত্তিক বলতে এটা আমাদের যেহেতু একটা গুরুত্বপূর্ণ একটা জনপ্রিয় ভেষজ, যার কারণে এটার শারীরিক মানসিক চিকিৎসার পাশাপাশি কোন অঙ্গে কি কাজ করে সেগুলো আমাদের জানা দরকার, যেমন পচনতন্ত্র, স্নায়ু, হৃদযন্ত্র এবং মানসিক চাপজনিত সমস্যা যেমন ব্যবহৃত হয়, এটা অঙ্গ ভিত্তিকও কিছু ব্যবহার আছে, যেমন মাথা এবং স্নায়ুতন্ত্রের উপর এটা ব্যবহার আছে, যাদের মাথা ভার হয়ে থাকে, বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর, অতিরিক্ত কাজে যাবে, মাথা ব্যথা হয়ে থাকে, মাথায় যেন একটি ব্যান্ড বাঁধা আছে এমন একটা অনুভূতি, মাথা ব্যথার সঙ্গে বমি ভাব, অ্যাসিডিটি থাকতে পারে, প্রদানজনিত মাথা ব্যথা, এই ধরনের লক্ষণে আমরা এটা প্রয়োগ করতে পারি। এটা চোখ ও কানের উপর এটার প্রয়োগ আছে। এটা আলো সহ্য করতে পারে না, চোখ জ্বালা পোড়া করে, অতিরিক্ত পড়াশোনার কাজের ফলে চোখ লাল হয়ে যায়, কানে শো শো শব্দ শোনা যেতে পারে, ঠিক আছে। এটা মুখ এবং গলার উপরও এটা লক্ষণ আছে। এটা সকালে ঘুম থেকে উঠে মুখ শুকিয়ে যায়, মুখের দুর্গন্ধ থাকে, অতিরিক্ত ধূমপান, মদ্যপান যারা করে, জিহ্বায় সাদা এবং হলদে আবরণ পরে, গলায় খুসখুসে অনুভূতি থাকে, ঠিক আছে। গলা শুকিয়ে যায় কিন্তু তৃষ্ণা কম থাকে,
এটা হজমতন্ত্রের উপর খুবই কার্যকরী। ডাইজেস্টিভ সিস্টেমের অতিরিক্ত গ্যাস্ট্রিক অম্বল বুক জ্বালা এই ক্ষেত্রে কার্যকর। যাদের কনস্টিপেশন দেখা দেয়, সব মল শক্ত এবং প্রথম অংশ কষা পরে এটা নরম হয়, এই ধরনের ক্ষেত্রে এটা প্রয়োগ করা যেতে পারে। বমি ভাব, কখনো কখনো খাবারের পরে বমি হয়ে যায়, ক্ষুধা বেশি থাকে কিন্তু খাওয়ার একটু পরে পেট ভর্তি থাকে, এটা মানে মূত্রতন্ত্র কিংবা আপনার মল দ্বারের উপর এটার প্রয়োগ আছে। বারবার মল ত্যাগের অনুভূতি থাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয় না। মল ত্যাগের পর মনে হয় আরো বাকি আছে, মল ত্যাগের পর পেট মোচড়া কামড়া এই ধরনের লক্ষণ থাকে। হ্যাঁ, মূত্র আটকে যায়, প্রস্রাব করতে সমস্যা হয়, ঘন ঘন প্রস্রাবের অনুভূতি, এই ধরনের লক্ষণে আমরা নাক ভূমিকাকে চিন্তা করতে পারি। এটা শ্বাসতন্ত্রের উপরও কাজ করে। এটা শুকনো এবং বিরক্তকর কাশি যেটা রাত্রে বাড়ে, এই ধরনের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। ঠান্ডা এবং ধুলোবালিতে শ্বাসকষ্ট হয়, এই ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এটা দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস অ্যাজমা রোগীদের জন্য কার্যকরী। অতিরিক্ত ধূমপানের কারণে শ্বাসনলী এতে সংক্রমণ হলে তা কমাতে সাহায্য করে। শ্বাসকষ্ট এবং কাশি উপশমের সহায়ক। ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেলে এটা পরিষ্কার করতে সহায়তা করে। এটা হৃৎপিণ্ড এবং ব্লাড সার্কুলেশন সিস্টেমের উপরও কাজ করে। ঠিক আছে, এটা রক্তচাপ যেমন কমাতে পারে আবার বাড়াতেও পারে। শরীরের গরম এবং ঠান্ডার অদল বদল অনুভূতিতে এটা ব্যবহৃত হয়ে থাকে। এটা লিভার এবং পিত্তথলির উপর কাজ করে। যাদের ফ্যাটি লিভার, হ্যাপাটাইটিস রোগীদের জন্য এই নাক ভূমিকা একটি কার্যকরী ভেষজ। পেটে ডান দিকে ব্যথা অনুভব হলে, লিভারের সমস্যা দেখা দিলে এটা আমরা চিন্তা করতে পারি। সবসময় তিতা স্বাদ লাগে, বিশেষ করে সকালে। হ্যাঁ, পুরুষ এবং মহিলাদের জনতন্ত্র রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর এটার কাজ হয়। অতিরিক্ত যৌন উত্তেজনা কিন্তু দুর্বলতা থাকে, হ্যাঁ, যৌন ক্ষমতা হ্রাস পায়, বিশেষ করে অতিরিক্ত মানসিক চাপের কারণে, এবং ইম্পটেন্সি যাদের ইরেকটাইল ডিসফাংশন তাদের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি। মহিলাদের ক্ষেত্রে যাদের মাসিক অনিয়ম ব্যথাযুক্ত হতে পারে তাদের ক্ষেত্রে অল্পতে মেজাজ খারাপ হয়ে যায়, বিশেষ করে মাসিকের সময়। গর্ভবতী মহিলাদের সকালে বমিভাব এই ধরনের লক্ষণেও আমরা এটা প্রয়োগ করতে পারি। এটা অস্থি এবং পেশির উপরও কাজ করে। যাদের হাত পা দুর্বল থাকে, যেন শরীরে শক্তি নেই, এই ধরনের লক্ষণ যদি থাকে আমরা সেটা নাক-মুখে চিন্তা করতে পারি। আমাদের কি আর হাতে 15 মিনিট সময় আছে? আচ্ছা, যাই হোক, এটা ত্বকের উপর কাজ করে। এটা শরীরের চুলকানি, র্যাশ, অ্যালার্জি সমস্যা দেখা দিলে ব্যবহৃত হতে পারে। এটা ঘুম বা স্বপ্নের ক্ষেত্রেও কাজ করে। যাদের অনিদ্রা তাদের উপর যেমন কাজ করে, যারা অতিরিক্ত চিন্তার কারণে নিদ্রাহীনতা তাদের ক্ষেত্রে কাজ করে। স্বপ্নে কাজের চাপ, মারামারি, ঝগড়া দেখার প্রবণতা থাকে যাদের, তাদের ওটা ব্যবহার করা হয়ে থাকে। এটা আমাদের এনার্জির উপর কাজ করে। যাদের শারীরিক ক্লান্তি, অবসাদ, অতিরিক্ত কর্মচাপের ফলে শক্তিহীনতা, এটা নাক-ভূমিকা এটা দূর করতে পারে। ওকে, এটা স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, যেটা আমরা বারবার বলেছি। সর্বশেষ আমরা যে জিনিসটা আমরা ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে মানে আমরা গুরুত্ব দিই সেটা হচ্ছে রোগ ভিত্তিক চিকিৎসা। যেহেতু আমাদের এটা অঙ্গভিত্তিক মেডিসিন এবং যার কারণে আমরা এটাকে রোগ ভিত্তিক আমরা এই ভেষজটাকে কিংবা এই মেডিসিন গুলো আমরা প্রয়োগ করে থাকি। ঠিক আছে, তো নাক-ভূমিকা আমাদের সর্বপ্রথম আমাশয়ের জন্য খুব ভালো ব্যবহার করা হয়। আমাশয় যাদের ক্ষেত্রে বদহজম, কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ, তারপরে মলাশয় বিভিন্ন রক্ত মলের সাথে রক্ত থাকে, বাহ্যের পরিমাণ অতি অল্প হয়, বাহ্যের সঙ্গে কখনো কখনো রক্ত থাকে, কখনো কখনো সাদা আম থাকে, কখনো কখনো টাটকা রক্ত বের হয়। বাহ্যের পূর্বে এবং বাহ্যের সময় পেটে অত্যন্ত ব্যথা থাকে, কিন্তু বাহ্যে যাইবার পরে ওই ব্যথা কিছু সময়ের জন্য নিবৃত্ত হয়। এই ধরনের লক্ষণ যারা দ্রুত ক্লান্তি, দুর্বলতা অনুভব করে আমাশয় রোগীর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমরা এই নাক-ভূমিকাটাকে প্রয়োগ করতে পারি। এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা S1, C10, VAR1, GE, আর যদি রক্ত থাকে সেখানে BE, আমরা D8 কিংবা সেকেন্ড ডাইলুশন কিংবা 30x এর ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা আমাশয়ের জন্য আমাদের প্রাথমিক অবস্থাতে আমরা এটা প্রয়োগ করতে পারি। যদি ক্রনিক হয় সেক্ষেত্রে আমরা S1 এর পরিবর্তে আমরা S10টা ব্যবহার করব। কিন্তু যদি এটা প্রাথমিক ইনিশিয়াল স্টেজে আমাদের কাছে আসে সেখানে আমাদের S1, C10, VAR1, GE অথবা BE প্রয়োগ করলে আমরা আমাশাতে ভালো ফলাফল পাবো। কোষ্ঠকাঠিন্যের জন্য নাক-ভূমিকা একটি খুবই খুবই একটা জনপ্রিয় ঔষধ। এটি বিশেষভাবে ব্যবহার করা হয় যখন কোষ্ঠকাঠিন্যে পেট ভরা অনুভূতি হয় এবং অস্বস্তি এবং হজমের সমস্যা তৈরি হয়। ঠিক আছে, এখানে দৈনিক মলত্যাগ করতে পারেন অথবা মল অত্যন্ত কঠিন হয়ে যায়, মলত্যাগের সময় অস্বস্তি, ব্যথা অনুভব হয়, বারবার মলত্যাগের ইচ্ছা থাকে, পেটে ভারী অনুভব থাকে,
হ্যাঁ, রোগীর মানসিকভাবে উদ্বেগ ও হতাশা অস্থিরতার হতে যখন তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তখন আমরা এটা প্রয়োগ করতে পারি। আগেই বলছি, অতিরিক্ত চা কফি মদ্যপান করার কারণে যে সকল সমস্যা হয় তার মধ্যে কোষ্ঠকাঠিন্য, মানে এই মদ্যপান, অতিরিক্ত চা কফি এবং অতিরিক্ত টেনশনের কারণে যখন কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তখন আমরা নাক ভূমিকাকে চিন্তা করতে পারি। এবং যারা প্রচুর পরিমাণে পানি এবং তরল খাবার মানে না খায়, এই তরল খাবারের অভাবে যাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা নাক ভূমিকাটাকে চিন্তা করতে পারি। সেক্ষেত্রে আমরা S1A1 F1 L1 VAR1 এবং YD4 কিংবা ফার্স্ট ডাইলুশনে প্রয়োগ করলে কোষ্ঠকাঠিন্যকে দূর করতে পারি। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি খুব সংক্ষিপ্তই কিছু আলোচনা করব। সর্বশেষ আমরা আপনাদের সাথে 5 মিনিট আলোচনা করবো আমার এই আলোচনাটা কেমন লেগেছে, এবং বইটা যদি এই আলোচনার সাপেক্ষে উপস্থাপন করা হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের মতামতটা কি আমাদেরকে একটু জানাবেন। আমি আরো 2-4টা রোগ নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে লিভারের সমস্যাতেও আমাদের নাকভূমিকা ব্যবহার করা হয়। যাদের অতিরিক্ত মদ্যপানের কারণে লিভারের সমস্যা দেখা দেয়, হজমের সমস্যা দেখা দেয়, পেটে ব্যথা দেখা দেয়, হালকা জন্ডিস দেখা দেয়, তাদের ক্ষেত্রে আমরা S1 F1 WE নেগেটিভ যদি প্রয়োগ করি, লিভার সমস্যা দূর হয়। এবং পাশাপাশি জন্ডিসের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। যাদের হালকা জন্ডিস, হ্যাঁ, চোখ ও ত্বকে হালকা হলুদ ভাব দেখা দেয়, যাদের লিভারের সমস্যা থাকে, লিভারের কার্যক্ষমতা ব্যাহত হয় এবং টক্সিন জমে গিয়ে জন্ডিস হতে পারে, এই ধরনের ক্ষেত্রে আমরা অতিরিক্ত মদ্যপান করার কারণে যাদের এই জন্ডিস দেখা দেয়, তাদের ক্ষেত্রে আমরা S1 C10 A3 F1 WE সেকেন্ড জেনারেশন ব্যবহার করলে আমাদের এই জন্ডিসটা আরোগ্য করা সম্ভব। যাদের শুলো ব্যথা, পেটের যে ব্যথাগুলো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নাকভূমিকা প্রয়োগ করতে পারি। পেটের তীক্ষ্ণ শুল এবং গ্যাস্ট্রিকের ব্যথা, অম্বল ব্যথা, অতিরিক্ত খাবার বা মদ্যপান ব্যবহারের পরবর্তী মানে একটু লাইনে থাকবেন, আমার একটা গুরুত্বপূর্ণ ফোন আসছে, আমি 1 মিনিট কথা বলি প্লিজ। আচ্ছা, যাই হোক, তো আমাদের পেটে ব্যথাতে কিন্তু আমরা S1 F1 A2 কে পজিটিভ, মানে আমরা যদি D4 ব্যবহার করি, এটা খুবই কার্যকরী। এছাড়া আমরা বদ হজমের ক্ষেত্রে কিন্তু আমরা নাকভূমিকা প্রয়োগ করতে পারি। যাদের বদ হজমের সমস্যা, পেট ফোলা, গ্যাসের সমস্যা, অম্বল, অ্যাসিডিটির সমস্যা, মাথা ঘোরা, মাথা ব্যথা থাকে, খাবারের প্রতি আগ্রহ কমে যায়, তাদের ক্ষেত্রে আমরা S1টাকে বিফোর মিল মানে খাওয়ার আগে, S10টাকে আফটার মিল খাওয়ার পরে, এবং S+YE-টাকে ঘুমানোর সময় আমরা যদি কোনো রোগীকে দিই, তাদের এই হজমের সমস্যাটা ঠিক হয়ে যাবে। হিক্কার ক্ষেত্রে কিন্তু আমাদের নাকভূমিকা প্রয়োগ করা হয়। যাদের ক্ষেত্রে পেটে অস্বস্তি, গ্যাসের কারণে, অতিরিক্ত উত্তেজনা, মানসিক চাপের কারণে, কোষ্ঠবদ্ধতার কারণে, হ্যাঁ, এবং অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস দেখা দেয়, হিক্কা হওয়ার সময় শ্বাস প্রশ্বাসের অস্বাভাবিক অনুভূত হতে পারে, এটা নাকভূমিকা নিয়ন্ত্রণ করে থাকে। এই সেক্ষেত্রে আমাদের হিক্কা রোগীর ক্ষেত্রে S1 C15 S1 এবং C15 দুইটার মধ্যে নাকভূমিকা আছে, কিন্তু তারপর আমরা S1 এবং C15টাকে D6 যদি হিক্কা রোগী আরোগ্য করা সম্ভব। পাইলসের ক্ষেত্রেও আমরা নাকভূমিকা চিন্তা করতে পারি। যাদের কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং পেটে ফাঁপা, পায়ুপথে ব্যথা থাকে, বিশেষ করে পায়খানা করার সময় অর্শের ব্যথা এবং রক্তপাত হয়, হ্যাঁ, এবং গ্যাসের কারণে অর্শের মধ্যে চাপ পড়ে এবং ব্যথা অনুভব হয়, পায়খানা শক্ত হয়, এই কারণে ব্যথা আরো বেড়ে যায়, হ্যাঁ, অর্শের সাথে রক্তপাত থাকে, নাকভূমিকা প্রয়োগ করা যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা S1 C5 A2 L1 B প্রয়োগ করবো D6 এ। ঠিক আছে। সর্দি কাশিতেও কিন্তু আমরা নাকভূমিকাকে প্রয়োগ করতে পারি। সেখানে যাদের নাক বন্ধ হয়ে যায়, কাশি সর্দি দেখা দেয়, কুচকুচে কাশি থাকে, শীতকালে কাশি এবং সর্দির সময় কিন্তু আমরা নাকভূমিকা চিন্তা করতে পারি। সেখানে আমরা S1 L1 F1টাকে প্রয়োগ করতে পারি। পাথরি, যাদের মূত্র পাথরি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা নাকভূমিকা চিন্তা করতে পারি, কারণ কিডনি স্টোনের কারণে স্টোনের কিন্তু আমাদের নাকভূমিকা ব্যবহৃত হয়। যাদের কিডনি স্টোনের কারণে ব্যথা হয়, বিশেষ করে বাম দিকে, ঠিক আছে, এবং মূত্রত্যাগের অস্বস্তি, কিডনি স্টোনের কারণে মূত্রত্যাগের সময় অস্বস্তি, ব্যথা অনুভব হয়, হ্যাঁ, এই সকল লক্ষণ কমাতে আমাদের নাকভূমিকা কার্যকরী। ঠিক আছে।
এর সাথে যদি গ্যাস অম্বল থাকে তাহলে তো অবশ্যই আমরা S1টাকে দিব। S1C6A3L1W টাকে যদি আমরা প্রয়োগ করি মূত্রপাথড়ী রিকভারি করা সম্ভব। হার্নিয়া, হার্নিয়াতে আমাদের নাকভূমিকে ব্যবহার করা হয়, বিশেষ করে যে সকল হার্নিয়া আপনার বাম দিকে দেখায় সেক্ষেত্রে আমরা S1, এবং ডান দিকে হলে আমরা S2 কে ব্যবহার করব। ঠিক আছে, এখানে আমরা S1C15A3G D8 কিংবা থার্ড ডাইলুশনে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে যাদের পেটে এবং পেশির ব্যথা, যখন হার্নিয়া থেকে পেটের চাপ পড়ে এবং পেশির মধ্যে অস্বস্তি থাকে, তখন আমরা এই নাকভূমিকা তার মানে S1টাকে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, বিশেষ করে আম্বেলিক্যাল এবং ইঙ্গুইনাল হার্নিয়া, দুইটা হার্নিয়াতে, ইঙ্গুইনাল হার্নিয়া হোক আর আম্বেলিক্যাল হার্নিয়া হোক, দুইটা হার্নিয়াতে আমরা নাকভূমিকা প্রয়োগ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, জ্বরের ক্ষেত্রে আমরা নাকভূমিকাতে আমাদের লক্ষণ আছে, যেখানে আমাদের পালা জ্বর, কম্পন, ম্যালেরিয়া জ্বর, হ্যাঁ, এবং যকৃত সম্বন্ধীয় যদি জ্বর হয় সেক্ষেত্রে আমাদের নাকভূমিকা খুবই উপকারী। এর শীত অবস্থাতে শীত কম্পন থাকে, উত্তাপ অবস্থাতে অনেকক্ষণ স্থায়ী হয় এবং অত্যন্ত পিপাসা থাকে, এবং ঘর্ম অবস্থাতেও পিপাসা থাকে, পিপাসা অল্পক্ষণ স্থায়ী এবং ঘামটা কম হয়। এই সকল ক্ষেত্রেও কিন্তু আমরা এই নাজমুলের কথা চিন্তা করে করতে পারি। জ্বরটা কমে গেলে পিত্তবমি হয়, সেক্ষেত্রে আমরা S1F1P1A1Y এটাকে যদি নেগেটিভ প্রয়োগ করি যে কোনো ভাইরাল ফিভারটাকে আরোগ্য করতে পারি। পক্ষাঘাতেও কিন্তু আমরা নাজমুলিকাকে চিন্তা করতে পারি। সেখানে S1 যদি আমরা D4 ইউজ করতে পারি তাহলে আমাদের প্যারালাইসিস রোগীকেও আরোগ্য করা সম্ভব। যাদের শিরোপীড়া হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা জেনারেল টনিক D4 কে এর সাথে আমরা C1টাকে যদি অ্যাড করে দিতে পারি তাহলে শিরোপীড়া, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। যাদের দন্তচুল সেক্ষেত্রে কিন্তু আমাদের এই S1F1W প্রয়োগ করতে পারি। যাদের অ্যানজাইনা, এই মানে বুকে ব্যথা, হার্টে ব্যথা, হৃদচুল, এসব ক্ষেত্রে কিন্তু আমরা জেনারেল টনিক D4 কে কিংবা S1F1A3W D4 ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমরা নাকভূমিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে রোগগুলোতে আমরা ব্যবহার করতে পারি এরকম কিছু গুরুত্বপূর্ণ রোগটাও আমরা আপনাদের সাথে শেয়ার করছি, যেমন অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আলসার, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, অতিরিক্ত গ্যাস্ট্রিক, হজমের সমস্যা, অ্যাসিড রিফ্লেক্স, লিভারের দুর্বলতা, ফ্যাটি লিভার, হেপাটাইটিস, পিত্তথলির পাথর, ডায়াবেটিস, হাইপারটেনশন, মাইগ্রেন, মাথা ব্যথা, অনিদ্রা, শারীরিক ক্লান্তি, স্নায়বিক দুর্বলতা, অতিরিক্ত রাগ, অবসাদ, সর্দি কাশি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, হার্টবার্ন, হার্ট পালপিটেশন, পেটে ব্যথা, অতিরিক্ত খিদের অভাব, এইরকম পেটে কৃমি, এরকম প্রায় 50 থেকে 60টা রোগের নাম আমরা এই বইয়ের সাথে অ্যাড করে দিয়েছি। এই হলো আমাদের শুধুমাত্র নাকের আলোচনা। এইভাবে আমরা 9টা ভেষজ নিয়ে যখন আলোচনা করব, এর সর্বশেষ আমরা S1টাকে নিয়ে আলোচনা করব। যে আমরা 9টা ভাষ্য সম্পর্কে জানলাম, এবার আসলে আমরা S1টাকে আরো একটু ভালো করে চিনি। দেখ, এইভাবে আমরা আমাদের বইটাকে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা আমাদের ক্লাস এবং এই বই সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত জানতে চাই। আমাদের হাতে খুবই কম সময় আছে, 5 মিনিটের মধ্যে আমরা আপনাদের মতামতটা নিতে চাই। ধন্যবাদ। হ্যালো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ম্যাডাম? বলুন। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। এই বইটা কি নতুন আরেকটা বই? জি, এটা একদম নতুন বই, যেখানে 116টা ভেষজ নিয়ে আলোচনা করার সাথে সাথে আমাদের যে 38টা মেডিসিন এবং প্লাস আরো যে 22টা মেডিসিন, মোট 60টা মেডিসিন নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা থাকবে। ঠিক আছে, প্রায় 1500 পৃষ্ঠার বই হবে, 1500 পৃষ্ঠার বই। বিশাল। জি, আসসালামু আলাইকুম স্যার। সরি, আমি ওই রাস্তাতে ছিলাম, এই কারণে নিজের পরিচয়টা তখন দিতে পারি নাই। আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে আছি অ্যাডমিনে। আমি অনেক আপনাদের সেমিনারেও অংশগ্রহণ করছি কয়েকবার। এই নতুন যে স্যার একটা সেমিনার হবে 16 তারিখ, ওটা তো আসলে অফিস ডেতে পড়ে গেছে, এই জন্য তো আসতে পারতেছি না। শুক্র শনি হলে আর কি আসার ইচ্ছা ছিল। স্যার, আপনি যে বইটার কথা বললেন, এই যে আমাদেরকে পড়াচ্ছেন, এই যে বিভিন্ন সময় বিভিন্ন প্রোটোকল বলতেছেন, এগুলো কি বইতে পাবো? হ্যাঁ, বই তো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। সব থাকবে। জি, বিলকিস ম্যাডাম বলেন।
স্যার আগামীকালকেই তো 16 তারিখ। ও আচ্ছা আচ্ছা, মে মাসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করি নাই তাহলে। ও আচ্ছা, তাহলে তো ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ। জি, হ্যাঁ আমি শুনতেছি, বলেন আপনারা। আগামী ক্লাসে আপনাদেরকে একটা মানে এক্সপেরিমেন্ট করার জন্য আমি একটা নতুন মানে যেহেতু আমাদের সামনের সেমিনারটা স্ক্রিনের ওপর হবে, স্ক্রিনের সমস্যা এখন ঘরে ঘরে মহামারী আকারে, সেটা নিয়ে তো আমরা সেমিনারে ব্যাপক আলোচনা করব। বাট চুলকানি কমানোর জন্য আমরা খুব সুন্দর একটা প্রোটোকল আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, খুব শীঘ্রই এই গ্রুপে আপনারা সেটা এক্সপেরিমেন্ট করবেন, করে এটা আমাদেরকে জানাবেন যে এটা রেজাল্টটা কি। চুলকানির জন্য আজকে দিয়ে দেন প্রোটোকলটা। আজকে দিতে হবে? হ্যাঁ আচ্ছা, বাকিরা একটু আলোচনা করেন, তারপরে আমরা আলোচনায় আসি। আর 2 মিনিটে আলোচনা হোক। হ্যাঁ, আলোচনা তো সুন্দর, ডিটেলস আলোচনা হচ্ছে। আমাদের যাদের জানার আগ্রহ আছে তারা ইচ্ছা করলে জানতে পারবো বিস্তারিত ইলেকট্রোহোমিওপ্যাথি সম্পর্কে। আর এখানে আমার একটাই হলো মন্তব্য হলো, বাংলাদেশে আমাদের সবচেয়ে প্রথম যার হাত ধরে ইলেকট্রোহোমিওপ্যাথি আসছে তার কাছ থেকে আলোচনা মানে ইলেকট্রোহোমিওপ্যাথির সর্বোচ্চ আলোচনা বাংলাদেশে হবে, এটা আমরা আশা করি আর কি। তো ভবিষ্যতে সবাই ভালো কিছু পাবে, আমরা ইনশাআল্লাহ। রোগী ক্ষেত্রে প্রয়োগ করে যাতে আমরা ভালো ফল পাই। যেমন এই যে স্কিনের চুলকানির উপরে একটা প্রোটোকল দিতে চাইলেন, এরকম প্রতি ক্লাসেই এগুলো চমক লাগানো কিছু প্রোটোকল দিয়ে দিবেন যাতে আমরা আরো বেশি আগ্রহ পাই। ভাই ক্লাসটা তো শেষ হয়ে যাচ্ছে মনে হয়, আর ধরতে পারবো না।